নমস্কার বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা উরে মিলারের পরীক্ষা সম্পর্কে জানব। উরে মিলারের পরীক্ষা এটা আমাদের বিবর্তনের যে অধ্যায় আছে, সেই বিবর্তন অধ্যায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ কেমিক্যাল অরিজিন অফ লাইফ যেখানে আছে, সেই কেমিক্যাল অরিজিন অফ লাইফের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো বিজ্ঞানী উরে এবং মিলারের পরীক্ষা। হ্যারল্ড এবং স্ট্যানলি মিলারের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে পরীক্ষার দ্বারা তারা প্রমাণ করেছিলেন যে হলডেন এবং ওপারিনের যে কেমিক্যাল হলডেন এবং ওপারিন, হলডেন ও ওপারিন, আমরা জানি হলডেন এবং ওপারিনের যে তত্ত্ব, সেই হলডেন ওপারিনের তত্ত্বটা কী ছিল না, হলডেন ওপারিনের তত্ত্ব ছিল পৃথিবীতে বিভিন্ন প্রকার যে যৌগগুলি আছে, সেই যৌগগুলি বা মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে প্রথম প্রাণীর সঞ্চার ঘটেছিল, অর্থাৎ কেমোজেনি। সেই কেমোজেনি তত্ত্বকে সমর্থন করে উরে মিলারের এক্সপেরিমেন্ট, অর্থাৎ উরে মিলারের যে পরীক্ষা, সেই উরে মিলারের পরীক্ষা কিন্তু পরিষ্কারভাবে একদম ডাইরেক্টলি সমর্থন করে হলডেন এবং ওপারিনের যে প্রকল্প, ওপারিন এবং হলডেন যে হাইপোথিসিস, সেই ওপারিন হলডেনের হাইপোথিসিসকে সম্পূর্ণভাবে সমর্থনকারী একটা পরীক্ষা হলো উরে মিলারের এক্সপেরিমেন্ট। উরে এবং মিলার এই দুই বিজ্ঞানী চিকাগো ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে এই পরীক্ষা সম্পন্ন করেছিলেন। চিকাগো ইউনিভার্সিটিতে তারা এই পরীক্ষা সম্পন্ন করেছিলেন। এটা 1953 খ্রিস্টাব্দ, 1953 সালে 1953 খ্রিস্টাব্দে এই পরীক্ষা তারা করেছিলেন। তারা একটা যন্ত্র, প্রথমে একটা তারা যন্ত্র স্থাপন করেছিলেন। সেই যন্ত্রের গঠনটা আগে আমরা দেখে নিই, যে যন্ত্রের মাধ্যমে তারা নির্দিষ্ট পরীক্ষাটি করতে সক্ষম হয়েছিলেন। সেই যন্ত্রটাকে দেখে নিই। যন্ত্রটা কিছুই নয়, দুটো ফ্লাক্সের মতো চেম্বার ছিল। একটা চেম্বার ছিল ছোট, একটা চেম্বার ছিল বড়, কাঁচের জার দ্বারা তৈরি। 1 নম্বর চেম্বার এবং 2 নম্বর চেম্বার। 1 নম্বর চেম্বার এবং 2 নম্বর চেম্বারের মাঝখানে পাইপ দ্বারা সংযোগ করা ছিল, অর্থাৎ 1 নম্বর, এটা যদি বড়টাকে 1 নম্বর চেম্বার ধরি, ছোটোটাকে যদি 2 নম্বর চেম্বার ধরি, দুটোর মাঝখানে যে সংযোগ স্থাপনকারী একটি নল ছিল। একই রকমভাবে নিচের দিকেও একটি নল ছিল সংযোগ স্থাপন করার জন্য। নিচের দিকে যে নল, সেই নিচের দিকে নলের দুটো বিশেষ প্রকোষ্ঠ ছিল। একটা প্রকোষ্ঠ ছিল যেখানে কন্ডেন্সার ছিল। কন্ডেন্সার মানে ঠান্ডা করানো বা ঘনীভবন করানোর জন্য যে ব্যবস্থা, সেই ঘনীভবন করার ব্যবস্থা বা কন্ডেন্সার, এটা ছিল কন্ডেন্সার। আর নিচের কন্ডেন্সারের নিচে একটা বিশেষ প্রকোষ্ঠ ছিল, যে প্রকোষ্ঠ দেওয়া পাইপের মধ্যে যেখানে জল ভর্তি ছিল এবং সেখানে একটা স্টপ কক যুক্ত করা ছিল। স্টপ কক, জলযুক্ত, তার সঙ্গে স্টপ কক যুক্ত করা আছে, অর্থাৎ স্টপ ককের মাধ্যমে খোলা এবং করার মাধ্যমে এখানে জলকে বাইরে বার করানো যেত, যে জল এখানে ফোঁটা ফোঁটা আকারে নিজের পাত্রে জমা হতো। উপরের দিকে যে নল, সে উপর দিকে নলে কী হতো না, প্রথম নম্বর চেম্বার, 1 নম্বর চেম্বার যেটা আছে, সে 1 নম্বর চেম্বারে জল দিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে জলকে ভেপারের সাহায্যে, বুনসেন বার্নারের সাহায্যে তাকে গরম করা হয়েছিল, ফলে তার যে স্টিম, তাহলে এগুলো হচ্ছে H2O ভেপার, যে H2কে গরম করা হচ্ছে, এটা বার্নার, বার্নার দ্বারা জলকে গরম করা হচ্ছে এবং জলকে গরম করার পরে যে স্টিম উৎপন্ন হচ্ছে, স্টিম বা তার যে বাষ্প উৎপন্ন হচ্ছে, সে বাষ্প নির্দিষ্ট পাইপ দ্বারা প্রবাহিত হয়ে বড় চেম্বারে যে আপতিত হয়, অর্থাৎ জলীয় বাষ্প বড় চেম্বারে প্রবেশ করে। 1 নম্বর চেম্বার থেকে জলীয় বাষ্প 2 নম্বর চেম্বারে যে প্রবেশ করে। 2 নম্বর চেম্বার যেটা আছে বা বড় চেম্বার যেটা আছে, সেই বড় চেম্বারের মধ্যে কিছু বিশেষ ব্যবস্থা ছিল। কী ব্যবস্থা ছিল? এখানে দুটো টাংস্টেনের দুটো তড়িৎদ্বার ছিল। টাংস্টেনের একটা পজিটিভ তড়িৎদ্বার আর এটা ছিল নেগেটিভ তড়িৎদ্বার, অর্থাৎ টাংস্টেন নির্মিত দুটো তড়িৎদ্বার ছিল, একটা ক্যাথোড, একটা অ্যানোড। রেড কালারের এদিকে দেখানো হচ্ছে অ্যানোড, এদিকে দেখা যাচ্ছে ক্যাথোড। ক্যাথোড এবং অ্যানোড নামক দুটো তড়িৎদ্বার ছিল টাংস্টেন নির্মিত। এবং এখানে কিছু রাসায়নিক বস্তুকে রাখা হয়েছিল। কেমন রাসায়নিক বস্তু রাখা হয়েছিল? যেমন মিথেন, NH3 এবং H2O। এদের অনুপাতটা রাখা হয়েছিল পরীক্ষাগারে 2:1 অনুপাতে রাখা হয়েছিল। 2:1 অনুপাতে রাখা হয়েছিল এই অনুপাত, অর্থাৎ CH4 2 ভাগ, NH3 2 ভাগ এবং H2 বা হাইড্রোজেন 1 ভাগ। আর তার সাথে সাথে এখানে তো জল আসছিলই, কারণ এখানে যে H2O বাষ্প প্রবেশ করেছিল, তাহলে H2O বাষ্পর এখানে কোনো নির্দিষ্ট কোনো অনুপাত ছিল না। এটা হলো সাধারণ গঠন। এরপরে কী হচ্ছে, পরীক্ষাটার মেন গুরুত্ব কী? পরীক্ষাটার মেন গুরুত্ব হচ্ছে বা সেটআপের মেন গুরুত্ব কী? পরীক্ষার সেটআপের মেন গুরুত্ব হচ্ছে পৃথিবীর প্রিমিটিভ পরিবেশ বা পৃথিবীর আদি পরিবেশ যে ধরনের ছিল, পরীক্ষাগারেও সে একই ধরনের পরিবেশকে ক্রিয়েট করা হয়েছিল, বা পরীক্ষা যে যন্ত্র, সেই পরীক্ষা যন্ত্রের মধ্যে একই রকম পরিবেশ ক্রিয়েট করা হয়েছে। কেমন পরিবেশ ক্রিয়েট করা হয়েছিল বলে দিই এবার। টাংস্টেনের যে এখানে তড়িৎদ্বার ছিল, সেই তড়িৎদ্বার এর মাধ্যমে প্রায় এখানে 75,000 ভোল্ট
তড়িৎ 75,000 ভোল্ট তড়িৎ তারের মাধ্যমে প্রবাহিত করে স্পার্ক সৃষ্টি করা হয়েছিল। অর্থাৎ পৃথিবীর আদি পরিবেশ যেমন প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত ছিল এবং সেখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বিভিন্ন ফুলিঙ্গের সৃষ্টি হতো, ফলে সেই ধরনের পরিবেশ এখানে ক্রিয়েট করা হয়েছিল এবং টেম্পারেচার ক্রিয়েট করা হয়েছিল এখানে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কেমিক্যাল অরিজিনাল যেটা এখানে পড়েছিলাম তখন বলেছিলাম যে পৃথিবী প্রাণ সঞ্চারের সময় প্রায় তাপমাত্রা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানেও তাপমাত্রা 800 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো করা হয়েছিল। তাহলে টাংস্টেন নির্মিত তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ প্রয়োগের মাধ্যমে 800 ডিগ্রি টেম্পারেচার তৈরি করা হয়েছিল এবং পৃথিবীর যে আদি পরিবেশে বিভিন্ন প্রকার জৈব যৌগ সৃষ্টি হয়েছিল, বিভিন্ন প্রকার মৌলগুলি ছিল, সেই মৌলগুলি পরস্পরের সঙ্গে পলিমারাইজেশনের ফলে বিভিন্ন প্রকার জৈব যৌগ সৃষ্টি ঘটায়। এখানেও একরকম বিভিন্ন প্রকার জৈব যৌগ নেওয়া হয়েছিল, CH4 NH3 H2 প্রত্যেকটি জৈব যৌগ, তার জৈব যৌগকেও এখানে নেওয়া হয়েছিল। এরপর কী করা হলো, 75,000 তড়িৎ ভোল্টেজ প্রয়োগের মাধ্যমে এখানে স্পার্ক সৃষ্টি করা হলো। এখানে টেম্পারেচার হলো 800 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মিশ্রণটি কী ছিল, CH4 NH3 H2 তার সঙ্গে এখানের যে উত্তপ্ত জল, সেই উত্তপ্ত জলের যে বাষ্প, সেই উত্তপ্ত জলের বাষ্প যে এখানে প্রবেশ করলো। অর্থাৎ পরিবেশটা ছিল এখানে কিন্তু বিজারণধর্মী। একই রকমভাবে এখানের পরিবেশ তৈরি করেছিল বিজারণধর্মী। তাহলে যে পরিবেশটা ক্রিয়েট করা হয়েছিল সেটা ছিল বিজারণধর্মী। অর্থাৎ আমরা জানি যে পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী। পরিবেশে কোনো মুক্ত অটু ছিল না, এখানেও কিন্তু কোনো মুক্ত অটু নেই। যা অটু আছে সেটা জলের মধ্যে অন্তর্নিহিত H2। তাহলে পরিবেশে কোনো মুক্ত অটু ছিল না, এখানেও কিন্তু কোনো মুক্ত অটু নেই, মুক্ত অটু এখানে নেই বা পাওয়া যায় না। এরপর কী হলো, বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করার পরে এখানে কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় এবং রাসায়নিক বিক্রিয়া সম্পন্নের মাধ্যমে যে বস্তুগুলো তৈরি হয় সেই বস্তুগুলো নিচের দিকে নেমে আসে এবং কন্ডেন্সারে জল প্রয়োগ করা হয়। এটা কন্ডেন্সার, এখানে ঠান্ডা জল প্রয়োগ করা হয়, ঠান্ডা জলের দিকে ঢুকিয়ে দেওয়া হয় এবং অন্য নল দিয়ে ঠান্ডা জলকে বাইরে বার করে দেয় এবং ঘনীভবনের মতো কাজ করে এটা। তাহলে যে বস্তুগুলো তৈরি হতো সেই বস্তুগুলো আস্তে আস্তে এখানে কি আছে, এই নলে জল আছে, H2 আছে, সেই বস্তুগুলো এসে এখানে জমা হতে আরম্ভ করে। এইভাবে তারা টানা এই পরীক্ষাটা 7 ডে মানে 7 দিন পর্যন্ত চালিয়েছিল। কারা চালিয়েছিল? উরে মিলার। একই রকমভাবে পরীক্ষাটাকে 7 দিন পর্যন্ত তারা চালনা করেন। 7 দিন পর্যন্ত চালনা করার পর যে সমস্ত বস্তুগুলো এখানে তৈরি হয়েছিল সেই সমস্ত বস্তুগুলো এসে জলে সঞ্চিত, কন্ডেন্সার দিয়ে এসে জলে সঞ্চিত হতে আরম্ভ করে এবং এখানে যে বস্তুগুলো এসে সঞ্চিত হতে আরম্ভ করে, সঞ্চিত হওয়ার পর এখানে বস্তুর যে গঠন, সেই বস্তুর গঠন খানিকটা কিসের মতন হয়েছিল? একই রকমভাবে আমাদের হট ডাইলুয়েট স্যুপের যেমন অবস্থা ছিল, অর্থাৎ হট ডাইলুয়েট স্যুপের মধ্যে যেমন বিভিন্ন প্রকার প্রাণ সৃষ্টির উপাদানগুলো মজবুত ছিল এবং তারা জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল, সে একই রকমভাবে এখানেও কিন্তু হট ডাইলুয়েট স্যুপের মতন এটা তরল পাওয়া গিয়েছিল। হট ডাইলুয়েট স্যুপের মতন তরল পাওয়া গিয়েছিল। তাই তরল কার মতো? হট ডাইলুয়েট স্যুপের মতো তরল পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে যে তরল পাওয়া গেল সেই তরলগুলো অ্যানালাইসিসের মাধ্যমে তারা কতগুলি জৈব যৌগ পেতে সক্ষম হয়েছিল, যে জৈব যৌগগুলো নিয়ে তারা কিন্তু কাজ করেননি। কী কী জৈব যৌগ পেয়েছিল? তারা পেয়েছিলেন গ্লাইসিন, অ্যাসপারটিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। আমি লিখে দিচ্ছি এখানে। সেগুলো ছিল গ্লাইসিন, অ্যামিনো অ্যাসিড, গ্লাইসিন, অ্যাসপারটিক অ্যাসিড, গ্লাইসিন, অ্যাসপারটিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। প্রত্যেকটা কিন্তু সরল অ্যামিনো অ্যাসিড। এগুলো প্রত্যেকটা হচ্ছে এ মানে অ্যামিনো অ্যাসিড। তাহলে পরীক্ষাগারে কিন্তু বিজ্ঞানীদ্বয় কোনো প্রকারের কিন্তু গ্লাইসিন বা অ্যাসপারটিক অ্যাসিড বা গ্লুটামিক অ্যাসিড নিয়ে কাজ করেননি। তারা নিয়ে কাজ করেছিলেন জলীয় বাষ্প CH4 NH3 H2 নিয়ে। তাহলে এলো কোথার থেকে না? একই রকমভাবে পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে যেভাবে রাসায়নিক বিবর্তনগুলো ঘটেছিল বা যেভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটেছিল, অনুকূল পরিবেশ এবং অনুকূল এনভায়রনমেন্ট এই পরীক্ষাগারে তৈরি করার জন্য একই রকমভাবে এখানেও ওই একই প্রকারের রাসায়নিক বিবর্তন সম্পন্ন হয়, যার ফলে বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিডগুলির উৎপত্তি ঘটে। আমরাও এখানে দেখেছিলাম যে বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড উৎপত্তি হয়। সেই অ্যামিনো অ্যাসিডগুলি পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরস্পরের সঙ্গে পলিপেপটাইড শৃঙ্খল গঠনের মাধ্যমে তারা প্রোটিন তৈরি করে। সে একই রকমভাবে এখানেও কিন্তু অ্যামিনো অ্যাসিডের উৎপত্তি হয়েছিল। তাহলে ওপারিন এবং হ্যালডেনের যে মতবাদ, অর্থাৎ রাসায়নিক বিবর্তনগত যে মতবাদ, সেই রাসায়নিক বিবর্তনগত মতবাদকে সমর্থন করার পক্ষে এটা যথেষ্ট। কেন যথেষ্ট? তার কারণ যে পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষাটা সম্পন্ন করা হয়েছিল এবং যে সমস্ত বস্তুগুলি নিয়ে পরীক্ষাটা সম্পন্ন করা হয়েছিল সেই সমস্ত বস্তুগুলির দ্বারা তৈরি হয়েছিল জৈব যৌগ। পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়েও কিন্তু একই রকমভাবে এই প্রকারের জৈব যৌগ সৃষ্টি হয়।
পরবর্তীকালে উরে এবং মিলারের যে সহকর্মীরা ছিল তারা মানে পরবর্তীকালে উরে মিলারের সহকর্মীরা এই এক্সপেরিমেন্ট আবার করেছিলেন অনেকবার। তারপরে তারা প্রায় 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হন। 20 প্রকার অ্যামিনো অ্যাসিড, তারা 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হয়, ফ্যাটি অ্যাসিড তৈরি করতে সক্ষম হয়, পরীক্ষাগারে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে সক্ষম হয়, হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে সক্ষম হয় এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় তারা নিউক্লিওটাইডও কিন্তু তৈরি করতে পেরেছিলেন। নিউক্লিওটাইড ও প্রস্তুত করেন। মিলার এবং উরের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট কেমোজেনিকে সমর্থন করার পক্ষে যথেষ্ট। কারণ যে বিভিন্ন প্রকার যৌগগুলি মিলার বা উরের এক্সপেরিমেন্টের পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন প্রকার গবেষণার মাধ্যমে তারা তত্ত্বগুলি তুলে ধরেছিলেন, তাতে করে বিভিন্ন প্রকার যে জৈব যৌগের উৎপত্তি, সে বিভিন্ন প্রকার জৈব যৌগের উৎপত্তি পৃথিবীর প্রিমিটিভ পরিবেশে বিভিন্ন প্রকার জৈব যৌগের যে উৎপত্তি ঘটেছিল, সেই উৎপত্তিগুলো প্রত্যেকটাই ছিল কিন্তু রাসায়নিক বিবর্তনের মাধ্যমে। এখানেও কিন্তু সেই রাসায়নিক বিবর্তনের মাধ্যমে বিভিন্ন জৈব যৌগের সৃষ্টি হয়। কেমিক্যাল অরিজিন অফ লাইফের যে স্টেজগুলো পরপর দেখা যায়, তাহলে সেখানে যেভাবে বিভিন্ন প্রকার জৈব যৌগের উৎপত্তি এবং তাদের পলিমারেজে বলে বিভিন্ন প্রকার যৌগের উৎপত্তি ঘটেছিল, এখানেও কিন্তু একই প্রকারের বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড, বিভিন্ন প্রকার ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন প্রকার জৈব যৌগ, বিভিন্ন প্রকার নিউক্লিওটাইড বা পিউরিন পিরিমিডিন বেসের উৎপত্তি কিন্তু পরীক্ষাগারে করতে সমর্থন হয় বা সক্ষম হয়, যা ওপারিন এবং হ্যালডেনের প্রকল্প বা ওপারিন হ্যালডেন হাইপোথিসিসকে সম্পূর্ণভাবে সমর্থন করে। তাহলে উরি মিলারের এক্সপেরিমেন্ট রাসায়নিক বিবর্তনকে কিন্তু সম্পূর্ণভাবে সমর্থন করে। আশা করি এই ভিডিওটিতে আজকে উরে মিলারের যে এক্সপেরিমেন্ট সম্পর্কে বলা হলো, এই এক্সপেরিমেন্ট সম্পর্কে বুঝতে সুবিধা হয়েছে। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।